স্রোতদের কলেজের সেই বাসকে এবার হাইজ্যাক করার পরিকল্পনা করলো ক্রান্তদের দল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্তদের দল বলতে থাকে যে হাতে এখন কয়েকদিন যাবৎ একদমই টাকা পয়সা নিয়ে হাতটা একদম বড্ড বেশি ফাঁকা হয়ে রয়েছে, এবং তার থেকে বড় কথা এই গরিব দুস্থ মানুষদের পেটে খাবারের যোগান দেওয়ার জন্য আমাদের তো এখন বেশ কয়েকটা টাকার প্রয়োজন পড়বে। এবার আমরা সেই টাকাগুলো কী করে করবো? এবার নতুন করে আমাদেরকে কোনো একটা মিশনে তো নামতেই হবে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র ক্রান্তদের দলের অন্য সদস্যরা বলতে থাকে যে ক্রান্তদা বিশাল বড় একটা সুখবর নিয়ে এসেছে বলতে পারো। আমাদের এই গ্রাম থেকে কিছুটা দূরেই নাকি একটা মেডিকেল ক্যাম্প করা হবে, এবং সেই মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যেই নাকি বেশ কয়েকজন কলকাতা শহর থেকে বাসে করে রওনা হচ্ছে। এবার যদি কোনো মতে আমরা সেই বাসটাকে আমরা হাইজ্যাক করে ফেলতে পারি এবং তাদেরকে এখানে জিম্মি করে রেখে যদি তাদের বিনিময়ে আমরা মোটা অঙ্কের মুক্তিপণ চাই, তাহলে তো অবশ্যই সেখান থেকে আমাদের অনেকটা অর্থ আমরা পাবো, এবং সেই অর্থটা যদি আমরা গরিব দুস্থদের পেটে খাবার যোগান দেওয়ার জন্য ব্যবহার করি কেমন হয় বলো তো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আরে বাস, এই খবরটা তো বেশ ভালো দিয়েছিস, এই খবরটার অপেক্ষায় তো আমি রয়েছিলাম, এরকম করেই এরকম ভালো ভালো খবর আমাকে দিতে থাকবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আচ্ছা, গ্যারেন্টি কী আছে যে সেই বাসটাকে আমরা হাইজ্যাক করতে পারবো? বলুন তো, যদি আমাদের মিশন ফেল হয়ে যায় তখন কী হবে বলুন তো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে একবার যখন ক্রান্ত কোনো শিকারীকে শিকার করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে না, ঠিক সেই মুহূর্তেই সেই শিকারীকে না শিকার করা পর্যন্ত ক্রান্ত কিন্তু কোনো মতে দমে যায় না। আর আপনি কি মনে করেছেন আমার হাতটা কি এতটাই কাঁচা, আমি কি এতটাই আনাড়ি যে আমার হাত ফসকে চলে যাবে এত দিন ধরে? তাহলে আমার কি অভিজ্ঞতা হলো বলুন তো এই কাজ থেকে? অন্যদিকে কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে ঠিক আছে বলুন তো, তাহলে দেখা যাক। অন্যদিকে যখন স্রোতের সেই মেডিকেল ক্যাম্প থেকে স্রোতের হাতে মেডিকেল ক্যাম্পের সকল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়, এবং স্রোতকে প্রিন্সিপাল বলতে থাকে যে দেখো স্রোত, তুমি বরঞ্চ সার্থকের সঙ্গে এই বিষয়টা সালামশওয়ারা করে নিও, কারণ এমনটা হতে পারে যে সার্থককে পরে গিয়েও আবার অভিযোগ করতে পারে যে 3 দিনের জন্য ওর স্ত্রীকে আমরা কতটা দূরে ওর কাছ থেকে নিয়ে চলে গিয়েছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে প্রিন্সিপাল স্যার, আপনি ওর সময় একদম টেনশন করবেন, আমি বাড়িতে অলরেডি জানিয়ে ফেলেছি। অন্যদিকে কথা বলা মাত্র যখন স্রোত এসে বাড়িতে প্যাকিং করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে জানো তো স্রোত, তুমি চলে যাচ্ছ, 3 দিন আমি কি করে থাকবো? আমার তো এই ঘরটা কাটার মতন চুপতে থাকবে, এবার আমি একা এই ঘরটার মধ্যে কি করে থাকবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। অন্যদিকে সার্থককে স্রোত বলতে চাই আহা নেকা, এমনিতে তো তুমি এমন ভান করছো জানো তুমি বউ ছাড়া কিছুই বোঝো না, কিন্তু এমনিতে তো তুমি ঘন্টার পর ঘন্টা যখন বাইরে অফিসে থাকো তখন আমি একা এখানে কী করে থাকি সেটা একবার ভেবে দেখেছো? তাহলে এবার বরঞ্চ তুমি শাস্তিটা পাও, আমি বরঞ্চ একটু কয়েকদিনের জন্য আমার ফ্রেন্ডদের সঙ্গে চুটিয়ে আনন্দ করে আসি, এবং সেখানে তো যাচ্ছি ক্যাম্পে, তাহলে অবশ্যই কিছু অসহায় অসুস্থ মানুষদের সেবা যত্ন করা হয়ে যাবে। অন্যদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তুমি ওদের সেবাই করে ফেরো, আর স্বামীর সেবা যে তোমাকে করতে হবে এবং সেটা যে তোমার পরম দায়িত্ব সেটা তো তুমি ভুলেই গিয়েছো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সেখান থেকে ফিরি, তারপরে স্বামীর সেবাও করবো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে সেখান থেকে ফেরার পর কিন্তু আমরা হানিমুনের জন্য একটা লম্বা ব্রেক নিব, এবং সেটা কোনো মতে তুমি ডিনাই করতে পারবে না, আমি আগে থেকে বলে রাখলাম স্রোত। এবার তুমি তখন যদি আমাকে বিন্দুমাত্র বারণ করো বা এই অজুহাত বউ অজুহাত দেখো, তাহলে কিন্তু আমি কোনো মতেই থামবো না, আমি বলে রাখলাম। অন্যদিকে স্রোত বলতে থাকে আগে সেখান থেকে ফেরা তো হোক, কে বলতে পারে সেখান থেকে যদি আমার কোনো মতে ফেরাই না হয়। অন্যদিকে সার্থক স্রোতে মুখ চেপে ধরে এবং বলতে থাকে এইসব অলক্ষণী কথা কেন বলছো? তো বন্ধু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।